অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি নেক্সাস টেলিভিশনের স্টুডিও থেকে আপনাদেরই রোজকার প্রিয় সরাসরি স্বাস্থ্য অনুষ্ঠান কেমন আছেন অনুষ্ঠান থেকে। আপনাদের সাথে পুরোটা সময় জুড়ে আমি আছি ডক্টর তানজিয়া খানম তম্পা। যে বিষয়টি নিয়ে আজ আমরা কথা বলবো সেটি হচ্ছে রক্তের ক্যান্সার, সিএমএল। এই বিষয়টি নিয়ে আমরা কথা বলছি। সিএমএল রক্তের যে ক্যান্সার ভালো হয়। আচ্ছা, আপনাদের কি মনে হয় আসলেই কি রক্তের ক্যান্সার ভালো হয়? রক্তের ক্যান্সার ব্যাপারটি শুনলে আমরা অনেকেই ঘাবড়ে যাই, মনে করি আমাদের জীবনটা শেষ, মনে হয় আসলে সামনে আগানোর আর কোনো পথই নেই। কিন্তু সিএমএল এমন একটি রক্তের ক্যান্সার যেটি কিনা আপনার ক্রোমোজোম অথবা জিনে, এই যে ঠিক আজকের তারিখের মতোই মানে 22 এবং 9 এই দুটো ক্রোমোজোমের সমস্যা ঘটিয়ে যে জিনটি তৈরি করে, সেই জিনকে ধ্বংসকারী একটি ওষুধ এই বিশ্বের দেখা যাচ্ছে যে বিজ্ঞান প্রযুক্তিতে যে ওষুধটি আবিষ্কার হয়েছে তাতে সিএমএল নামক এই রক্তের ক্যান্সারটি একদম ভালো হয়ে যায়। এই বিষয়টি নিয়েই আজ আমরা কথা বলবো পুরোটি সময় জুড়ে, কেননা আজ ওয়ার্ল্ড সিএমএল ডে। পুরো পৃথিবীর সাথে তাল মিলিয়ে আমরাও আজ পালন করছি এই সিএমএল ডেতে এবং সবাই মিলে নির্মূল করবো এই সিএমএল, সেই লক্ষ্যে আজ আমাদের সিএমএল ডেতে একত্রিত হওয়া। আমাদের সাথে আছেন স্টুডিওতে একজন বিশেষজ্ঞ যিনি আসলে তার জীবনের বিশাল একটি সময় পার করেছেন শুধুই রক্তের রোগী এবং রক্তের ক্যান্সারের রোগীদেরকে দেখে ভালো করে, এবং সেই সাথে আমাদের মতো অনেক তরুণ রক্তরোগ বিশেষজ্ঞদের জন্ম দিয়ে। কথা বলছিলাম অধ্যাপক ডক্টর এম এ খান, রক্তরোগ বিশেষজ্ঞ, বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতি। স্যার কেমন আছেন? ধন্যবাদ, আপনাকে স্বাগতম স্যার আমাদের অনুষ্ঠানে। জানি যে আপনি অনেক ব্যস্ত, তারপর আপনার ব্যস্ত সময়ের মধ্যে থেকে আমাদেরকে সময় দিয়েছেন, এই জন্য আপনাকেও ধন্যবাদ স্যার। দর্শক, আমরা কথা বলছিলাম আজ সিএমএল নিয়ে। শুধু যে আমরাই কথা বলবো, স্যার কথা বলবেন তা কিন্তু নয়, সেই সাথে আমাদের সাথে স্যারের কাছে ভালো হয়েছেন এরকম কিছু সিএমএল রোগী, তাদেরও অভিজ্ঞতা শুনবো, কিভাবে তাদের রোগের সূত্রপাত হয়েছিল, কিভাবে তারা ভালো হয়েছেন এবং এখন তারা কেমন আছেন। আপনারাও যদি এই রক্তের ক্যান্সার সিএমএল নিয়ে কোনো কিছু জানতে চান, বুঝতে চান, কিংবা কারো যদি কোনো কনফিউশন থেকে থাকে, আমাদের নিচের স্ক্রিনে নাম্বার দেখানো হচ্ছে, সেই নাম্বারে ফোন করে ফেলতে পারেন ঝটপট। আমাদের অনুষ্ঠানটি ফেসবুক, ইউটিউব এবং ইনস্টাগ্রামে সরাসরি লাইভে যাচ্ছে নেক্সাস টিভি হেলথ এই পেজে, সেখানেও আপনারা আপনাদের লাইক কমেন্ট জানাতে পারেন এবং আপনাদের প্রাসঙ্গিক প্রশ্নটিও সেখানে জানাতে পারেন। চলে যাচ্ছি মূল আলোচনায়, শুনতে থাকুন, দেখতে থাকুন, আর হ্যাঁ, প্রশ্ন করতে ভোলা যাবে না সিএমএল নামক এই ব্লাড ক্যান্সার নিয়ে। স্যার, আমরা কথা বলছিলাম সিএমএল রক্তের যে ক্যান্সার ভালো হয়। প্রথমেই জানতে চাই স্যার, এই যে সিএমএল আর রক্তের অন্যান্য ক্যান্সার, দুটো ক্যান্সারের মধ্যে পার্থক্যটা কি? হ্যাঁ, এটা সিএমএল পুরোটাই আমরা হলো ক্রনিক মাইলয়েড লিউকেমিয়া। যে কোনো ক্রনিক ডিজিজ তেমন তাৎক্ষণিকভাবে তেমন ভয়াবহ হয় না। আর অন্য ব্লাড ক্যান্সারের মধ্যে রয়েছে যেমন অ্যাকিউট লিউকেমিয়া, যেটাকে একটা ভয়ঙ্করভাবে আসে এবং এটাকে সাথে সাথে চিকিৎসার আওতায় নিয়ে আসতে হয়, নতুবা এর মৃত্যু অল্প দিনের মধ্যে হয়ে যায়। আবার কিছু রোগ আছে যেমন মাল্টিপল মাইলোমা নামে একটা ব্লাড ক্যান্সার, যেটাতে অনেক ব্যথা হয়, ওটাকে আমরা যত সম্ভব তাড়াতাড়ি চিকিৎসা দিই। কিন্তু সিএমএল, সিএলএল এইসব রোগগুলা আস্তে আস্তে বাড়ে এবং খারাপের দিকে যায় অনেক দিন পরে, এবং এটার জন্য চিকিৎসা ভালো রয়েছে, যে কারণে আজকে আমরা এইসব আশার বাণী আপনাদেরকে শোনাবো। স্যার, খুব সুন্দরভাবে বললেন এই যে স্যার সিএমএল রোগটি, এবং আমরা বিশ্বের সাথে তাল মিলিয়ে আমরা বাংলাদেশেও সিএমএল দিবসটি পালন করছি, এবং রক্তরোগ বিশেষজ্ঞ যারা স্যার আপনারা পায়োনিয়ার হিসেবে আছেন, প্রথিতযশা হিসেবে কাজ করছেন, আজকের দিনটিকে আপনারা কিভাবে কাজে লাগালেন এবং প্রতিপাদ্য যে বিষয়টি আছে সবাই মিলে আমরা সিএমএল রোগীকে ভালো করব, এই যে এই প্রতিপাদ্য বিষয়টি, এটি নিয়ে আসলে আজকে সারা বাংলাদেশে আপনারা কীরকম কাজ করলেন, কিভাবে সাড়া পাচ্ছেন? আজকের দিবসটির একটা উদ্দেশ্য হলো যে প্রতিপাদ্যের মধ্যে বলা হচ্ছে যে আমরা যেন সিএমএল রোগী যারা রয়েছেন তাদেরকে সাথে নিয়ে আমরা তাদের চিকিৎসার আওতায় আনতে পারি, চিকিৎসা যেন তাদের সহজলভ্য করতে পারি, এবং এই সিএমএল রোগ নিয়ে বা যে কোনো ক্যান্সার নিয়ে মানুষের যে ভ্রান্ত ধারণা রয়েছে, মানুষ ক্যান্সার কথাটা শুনলেই সিএমএলের সাথে একটা যখনই জিজ্ঞেস করে এটা কী ধরনের রোগ, তখনই বলে যে এটা ক্যান্সার। আর ক্যান্সার শুনলেই তখন মানুষ অর্ধেক আত্মহারা হয়ে যায়, জ্ঞান হারিয়ে ফেলে, এবং তখন তারা দিক বিদিক ছোড়াছুড়ি করতে পারে, ভালো চিকিৎসা না নিয়ে তারা দেশের বিদেশে যাওয়ার চেষ্টা করে। তা আমি তাদেরকে বলি যে এই সিএমএল যখন হয় তারা যেন সবের সাথে এটা শেয়ার না করে, তাতে হবে কি তারা ভ্রান্ত একটা ভুল ধারণা নেবে, এবং আমি বলি যে তারা যেন তাদের ডাক্তারদের সাথে কথা বলে, অথবা যে তাকে ভালো পরামর্শ দিতে পারবে সেই ধরনের তথ্যগুলা, সে সঠিক তথ্যগুলা
গ্রহণ যাতে করে নিতে পারে সে। গ্রহণ করে এবং অবশ্যই সে চিকিৎসকের পরামর্শ নিয়ে চিকিৎসা গ্রহণ করে। স্যার, এটা আপনি খুব সুন্দর বলেছেন যে অনেক সময় দেখা যায় যে আমাদের দেশের মানুষরা বিশেষ করে ক্যান্সার এই ব্যাপারটি শুনলে অনেক ডাক্তারদের কাছেই যায়, কিন্তু রক্তের ক্যান্সারটা যে আসলে রক্ত রোগের ডাক্তাররাই ডিল করে কিংবা রক্ত রোগের ক্যান্সার বিশেষজ্ঞরাই ডিল করেন, এটা অনেক সময় আসলে না বুঝে দেখা যায় যে অনেকের কাছে দৌড়াদৌড়ি করার জন্য তারা অনেক সময় মিসলিডেড হচ্ছে, মিস ইনফরমেশনে অনেক সময় তারা ভ্রান্ত ধারণার মধ্যে পড়ছে। দারুণভাবে বলেছেন স্যার যে সিএমএল রোগটা পুরোপুরি একজন রক্তরোগ বিশেষজ্ঞের আন্ডারে থেকে মনিটরিংয়ে থেকে যদি ট্রিটমেন্ট নেয় ভালো হয়ে যায়। স্যার, আপনার কাছে জানতে চাই, একজন সিএমএল রোগী, আমরা যদিও রোগীর অভিজ্ঞতা শুনবো, তবে তার আগে আপনার কাছে জানতে চাই একজন সিএমএল রোগী কিভাবে বুঝবেন যে তার এই সিএমএল নামক ব্লাড ক্যান্সারটি হতে চলেছে? হ্যাঁ, দেখা গিয়েছে যে প্রায় 50% রোগী তার সিমটম থাকেও না। ইনসিডেন্টালি একটা পরীক্ষা করতে এসে দেখা গেল তার রক্তে কণিকা, দ্যাট ইজ হোয়াইট ব্লাড সেল যেটাকে বলি, শ্বেত রক্তকণিকা অনেক বেড়ে গিয়েছে। এটাকে সিম্পল সিবিসি কমপ্লিট ব্লাড পিকচার থেকে আমরা বুঝতে পারি যে একটা ভালো হেমাটোলজিস্ট ধরে দিতে পারবে এটা হয়তো বা এটা সিএমএল, তখন তাকে আমরা ফার্দার কিছু পরীক্ষা করে কনফার্ম হই। কিন্তু রোগীরা সাধারণত আমাদেরকে, কিছু রোগীরা আসে তাদের ওজন কমে যাচ্ছে, তাদের জ্বর ভাব লাগতেছে কিন্তু নট হাই ফিভার, তাদের হালকা রক্তশূন্যতা বা তা একটু লেথার্জি লাগতেছে। অনেকে বলে যে তাদের পেটটা ভারী ভারী লাগতেছে বাম পাশে, এটা স্পৃহাটা বড় হয়ে যায়। তো এইসব কারণ নিয়ে সাধারণত রোগীরা আসে এবং বললাম যে 50% রোগীরা হয়তো তাদের অন্য একটা পরীক্ষা করতে গিয়ে তাদের সিএমএল এর মতো একটা রোগ ধরা পড়ে। স্যার, আপনি যখন খুব সুন্দর করে বললেনই রোগের উপসর্গ কিভাবে নিয়ে আসে, আমরা স্যার আপনারই একজন রোগী মুনিম হাসান, ওনার সাথে যুক্ত হতে চাই। মুনিম হাসান সাহেব, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে পরিষ্কারভাবে? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। জি, মুনিম হাসান সাহেব, আপনি কি আপনার পুরো জার্নিটা বলবেন যে আপনার এই সিএমএল রোগটি যখন ধরা পড়ে তখন কিভাবে আসলেন, স্যারের কাছে আসলেন, কি কি আপনি পদ্ধতিগুলো অনুসরণ করলেন, রোগ ধরা পড়লো এবং এখন কেমন আছেন? হ্যালো, আমি মুনিম হাসান বলছিলাম। আমার 2013 সালে আমার যখন রোগটা ধরা পড়ে তখন আমার শরীর খুব দুর্বল হয়ে গেছিল। প্রথমে জ্বর যে সেরকম আসতো না, শরীর খুব দুর্বল হয়ে যায়। তারপর আমি সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আমি খুব শুকিয়ে গেছিলাম। তারপর স্যার যেরকম বললো যে আমার ডান পাশে যে প্লীহা এটা অনেক বড় হয়ে গেছিল। তারপর প্রথমে আমি ডক্টর মোহসিন ছিলেন, উনি মেডিকেল স্পেশালিস্ট, ওনার কাছে প্রথমে যাই। তারপর উনি আমাকে অনেকগুলো টেস্ট দেন, টেস্টগুলো করি। অন্য সব টেস্টই ঠিক থাকলেও আমার ব্লাড রিপোর্ট দেখে উনি সন্দেহ করার পরে উনি আমাকে ডক্টর এম এ খান স্যারের কাছে সাজেস্ট করেন। তারপর ওনার সাথে ডক্টর এম এ খান স্যারের কাছে আমি যাই, ওনার সাথে আমি যোগাযোগ করি। তারপর ওনার পরামর্শ নিয়েই তারপর ওনার ওষুধ খাই। প্রথমে উনি ইমানিক্স দেয়। আচ্ছা, ইমানিক্স প্রায় অনেকদিন চলে, এখন আমি ডাজাটিন খাচ্ছি আর কি। জি, আপনাকে ধন্যবাদ। একটু বলি এখানে, জি জি স্যার। উনি একজন ব্যাংকার। উনি যখন রোগটা ধরা পড়লো এবং একসময় ইমাটিনিব ফার্স্ট লাইনে যে ড্রাগটা কাজ করতেছিল না, তারপরে একসময় উনি ভারতে গেলেন, তখন আমরা দেখলাম যে এইটা মিউটেশন টেস্ট করে যে এই ড্রাগটা যেহেতু কাজ করতেছে না, তখন সেকেন্ড জেনারেশন ড্রাগ যেটা ডাজাটিনিব দেওয়ার জন্য, কিন্তু আনফর্চুনেটলি তখন আমাদের দেশে ছিল না। কিন্তু উনি খুবই ভাগ্যবান, উনি রোগটা আমরা যখন প্রেসক্রাইব করলাম তার কয়েকদিনের মধ্যে এই ওষুধটা আমাদের মার্কেটে কোম্পানি তৈরি করা শুরু করলো। তারপরে ওনাকে আমরা ডাজাটিনিব দেওয়া শুরু করি এবং ফরচুনেটলি এটা খুব ভালো কাজ করলো এবং পরবর্তীতে উনি একসময় ওনার রোগটা ভালোর দিকে গেল, জিরোতে চলে আসলো যেটাকে আমরা বলি, এবং এখন উনি ড্রাগ ফ্রি অবস্থাকে আমরা যেটাকে বলি ট্রিটমেন্ট ফ্রি রিমিশনে আছেন উইদাউট এনি ড্রাগ। আমরা ওনাকে মনে হয় কয়েক মাস থেকে বা কবে যেন শুরু হয়েছে ওনার ট্রিটমেন্ট বন্ধ করেছি, জুলাই মাস থেকে। তার মানে আপনার 2013 সালে ডিজিজ ডায়াগনোজ হয়েছিল, এখন তো 2024, মোটামুটি 11-12 বছর পার হয়ে গেছে। তো এই যে আপনার নিশ্চয়ই মনে তো একটা ভয় ছিল যে রক্তের ক্যান্সার এটা একটা, তো শুরু থেকে এখন শেষ পর্যন্ত আপনি ভালোই আছেন এবং স্যার বলছিল যে আপনি ব্যাংকার, এখন আপনার ট্রিটমেন্টও মোটামুটি ভালোর পথে, আপনিও ভালোর পথে। তো সব মিলে আসলে আপনার অভিজ্ঞতা কীরকম? মানে আসলে সিএমএল রোগটা শুধুমাত্র ওষুধ খেয়েই সম্ভব এবং নিশ্চয়ই দামটাও খুব বেশি না ওষুধের? দাম বেশি না এবং আপনি দাম সেরকম বেশি না।
হ্যাঁ, আমি এখন ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ ভালোই আছি। স্যার, এক্ষেত্রে আপনার কাছে আসতে চাই, এই যে সিএমএল রক্তের ক্যান্সার, আমরা তো আসলে ধারণাও করতে পারি না যে রক্তের একটা ক্যান্সার যেটা কিনা মুখে খাওয়ার একটা ওষুধ খেয়েই ভালো থাকবে। এবং আগে তো আমরা যে কোনো ওষুধের জন্য ইন্ডিয়ার উপর ভরসা করে বসে থাকতাম, যেটা এখন বাংলাদেশে অনেক কোম্পানি বানাচ্ছে অনেক ধরনের ওষুধ। তো এটা আসলে কতটুকু এই রক্তের ক্যান্সারটিকে ভালো করার জন্য আসলে নির্ভরযোগ্য ওষুধ হিসাবে আপনি মনে করেন স্যার? হ্যাঁ, আমরা যখন রোগটা ডায়াগনোসিস হওয়ার পরে, অ্যাকুরেটলি ডায়াগনোসিস করার পরে আমরা তখন ড্রাগটা চয়েস করি, ফার্স্ট জেনারেশন অথবা সেকেন্ড জেনারেশন। আমাদের একটা টার্গেট থাকে যে ট্রিটমেন্ট ফ্রি রেমিশনে নিয়ে আসা, অর্থাৎ 3 থেকে 4 বছর পরে যাতে ঔষধটা আমরা বন্ধ করতে পারি, এরকম একটা টার্গেট নিয়ে আমরা আগাই। যেই জন্য তার ভালো ড্রাগটাই আমরা দিতে চাই। যদি সে ইয়াং হয়, ফাইন্যান্সিয়ালি একটু সলভেন্ট হয়, তার কোনো মরবিডিটি কম থাকে, তাহলে আমরা ভালো ওষুধটাই দেওয়ার চেষ্টা করি। এবং যেহেতু তাকে আমরা চাই যে সে যেন সম্পূর্ণভাবে একসময় ভালো হয়ে যায়, যেটাকে আমরা ট্রিটমেন্ট ফ্রি রেমিশন বলে থাকি। তো আমাদের দেশে যে ওষুধগুলো তৈরি হয় সেটা অবশ্যই বিশ্বমানের, কারণ আমরা এই ওষুধ দিয়েই আমার অনেক রোগী তারা এখন ভালো রয়েছে। আজকে হয়তো একজন রোজিনা নামে একজন রোগী ছিলেন, 2012 থেকে সে ওষুধ ছাড়াই এখন ভালো। আচ্ছা, তো সেও হয়তো যুক্ত হতে পারে আজকে। এটা যথেষ্ট আশার একটি ব্যাপার যে 2012 থেকে 2024 ওষুধ ছাড়াই সে ভালো, ওষুধ ছাড়াই 12 বছর। স্যার, এখানে একটা ব্যাপার জানতে চাই, এটা তো আমরা জানি স্যার এই রক্তের ক্যান্সারটা একটা জেনেটিক মিউটেশন হয়। তো এই যে ওষুধটি কাজ করছে, কারো ক্ষেত্রে খুব ভালোভাবে কাজ করছে, কারো ক্ষেত্রে খুব ভালোভাবে কাজ করছে, কারো ক্ষেত্রে মোটামুটি কাজ করছে, কারো কারো ক্ষেত্রে স্যার এই যে ইমাটিনিব ওষুধটি চেঞ্জ করে অন্য কোনো ওষুধের ক্ষেত্রেও যেতে হচ্ছে। তো এই ব্যাপারটিকে আসলে সব সিএমএল রোগীর ক্ষেত্রেই একই রকম, যে তার মিউটেশনের ব্যাপারটা কি একই রকম, নাকি কারো ক্ষেত্রে বেশ কম হতে পারে এবং ওষুধের ব্যাপারটিও তাদের ক্ষেত্রে? আমরা যখন ওষুধ দেই রোগীকে, আমরা বলি যে ওষুধটা নিয়মিত খাওয়ার জন্য, সেজন্য ডোজটা কম বেশি না করে, একদিন খেলো একদিন না খেলো এরকম যাতে না করে, এতে ড্রাগটা রেজিস্ট্যান্ট হয়ে যায়। দ্বিতীয় কথা হলো যে এটাকে মলিকুলার ফলো আপ ভেরি ইম্পর্টেন্ট। 3 থেকে 6 মাস পর পর আমরা বিসিআরএবিএল টেস্ট করি। এই টেস্টটা থেকে আমরা দেখি হয়তো 3 মাসের মধ্যে হয়তো তার ব্লাডের মধ্যে যে পরিবর্তনটা ছিল এটা নর্মালি চলে আসে, কিন্তু গোড়া থেকে ওষুধটা যাচ্ছে কিনা, সেই জেনেটিক যে মিউটেশন ছিল বা ট্রান্সফার, ওইটা জিরোতে আসতেছে কিনা, এইটা আমরা 3 মাস 6 মাস পর পর করতে থাকি। এবং এটা মাইলস্টোন রয়েছে, কতদিন পর পর এটা কী অবস্থানে আসলে আমরা বলবো ড্রাগটা ঠিকমতো কাজ করছে অথবা ড্রাগ ফেইলার হচ্ছে। যদি দেখি যে এরকম ওষুধে কাজ করতেছে না, আমরা ওই মাইলস্টোনটা ফলো হচ্ছে না, তখন আমরা তাকে মিউটেশন টেস্টটা করি। করে যদি দেখি যে ওই ড্রাগটা রেজিস্ট্যান্ট হয়ে গেছে, তখন অন্য ড্রাগের দিকে আমরা যাই। অথবা আমরা ওই টেস্ট না করেও আমরা যদি মনে করি যে দেওয়া দরকার ড্রাগটা সেকেন্ড জেনারেশন বা অন্য কোনো ড্রাগ দেওয়া দরকার, তখন আমরা ওই ড্রাগটা তাকে দেওয়ার চেষ্টা করি। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ এত চমৎকারভাবে চমৎকার ইনফরমেশনগুলো দেওয়ার জন্য। এ পর্যায়ে আমাদেরকে একটা বিরতিতে যেতে হবে। দর্শক, আমরা কথা বলছিলাম সিএমএল যে ব্লাড ক্যান্সার সম্পূর্ণভাবে ভালো হয়। এ পর্যায়ে নিতে হচ্ছে একটা ছোট্ট বিরতি, ফিরছি কিছুক্ষণের মধ্যে, সাথেই থাকুন। বিরতির পরে আপনাদেরকে আবারও স্বাগত। আজকের কেমন আছেন অনুষ্ঠানে কথা বলছিলাম গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে, এবং সেটি হচ্ছে সিএমএল, রক্তের যে ক্যান্সারটি একদম ভালো হয়ে যায়। আমরা কথা বলছিলাম প্রথিতযশা দেশ বরেণ্য রক্তরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর এম.এ. খান স্যারের সাথে। আমরা কথা বলছিলাম আসলে সিএমএল রোগটি কী কী উপসর্গ নিয়ে আসে, এবং সেই সাথে এটি ট্রিটমেন্ট আসলে কি হচ্ছে এবং কীভাবেই বা সিএমএল ভালো হচ্ছে। আমরা ইতিমধ্যে একজন রোগীর অভিজ্ঞতা শুনেছি, আরেকজন রোগীর কাছে আমরা চলে যেতে চাই। আশরাফুল সাহেব আপনার কাছে যেতে চাই, উনি আমাদের সাথে যুক্ত আছেন। আশরাফুল সাহেব, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। কেমন আছেন? জি, আপনি আপনার আনমিউট করে নিতে পারেন কথা বলার জন্য, যাতে আপনার কথা আরো পরিষ্কার শোনা যায়। আচ্ছা, আপনার কাছে জানতে চাই এই সিএমএল রোগটি যখন আপনার ধরা পড়ে, সেই অবস্থায় আসলে আপনি কেমন ছিলেন? এখন যে আপনি ওষুধ খাচ্ছেন, কতটা বছর পার হয়েছে, এখন আপনি কিরকম ফিল করছেন? জি, ধন্যবাদ আপনাকে, আর আমার শ্রদ্ধেয় স্যারকেও অসংখ্য ধন্যবাদ। আমার ডায়াগনোসিস হয় প্রথম 2010 সালের মেতে। তখন আমি তো প্রফেশনালি একজন অ্যাডভোকেট। ওই প্রথমত জ্বর, মানে খুব হতো আর কি, জ্বর লাগতো। তারপরে ওয়েট রিডিউস হয়ে গেছিল খুব। খাবার খেলে এরকম হতো যে একবার খেলাম তো সারাদিন এরকম ক্ষুধা মন্দা হতো না।
তারপর যখন এরকম সিমটম নিয়ে প্লিহাটা বোধহয় পেটটা ভারী ভারী লাগতো, এই এইসব সিমটম নিয়েই প্রথমত আমি মেডিনোভাতে গিয়েছিলাম। তো এগুলো বলার পরে, এইসব সিমটম বলার পরে আমাকে ওই সিবিসি টেস্ট, তারপরে আরো কিছু টেস্ট দেয়। টেস্টগুলো করার পরে দেখা গেল যে আমার হোয়াইট সেলটা হয়ে গেছিল বোধহয় 1,60,000 এরকম। আচ্ছা, অনেক বেশি। জি। তারপর সেখান থেকে ওই উনি ছিলেন বোধহয় মেডিসিনের ডক্টর, উনি আমাকে বললেন যে আপনি একজন হেমাটোলজিস্টের শরণাপন্ন হন। তারপর আমি প্রফেসর বদরুদ্দোজা স্যার কাছেও গিয়েছিলাম কোনো এক চ্যানেলের মাধ্যমে। তো স্যারের কাছ থেকে আমি মেইনলি এম এ খান স্যারের সন্ধান পাই আর কি। উনি বলল তুমি প্রফেসর এম এ খানকে দেখাও, জি, ওনার আন্ডারে ট্রিটমেন্ট করো। জি, আপনার কাছে জানতে চাই যখন স্যারের কাছে আসলেন, এটা কি 2010 সালেই কি আপনার ওষুধ শরীরে প্রয়োগ করা হয়েছিল? জি, 2010 সালে যখন আমি ওই স্যারের কাছে, প্রফেসর এম এ খান স্যারের কাছে আসলাম, তখন উনি আমার ইয়ে দেখে, সবকিছু শুনে বা আমার রিপোর্ট দেখে উনি আমাকে প্রথমে ওই হাইড্রা বোধহয় একটা ট্যাবলেট খেয়েছিলাম যতটুকু আমার মনে পড়ে। হাইড্রা 1 সপ্তাহ চলেছিল। তারপরে ইমাটিনিভ 400 মিলিগ্রাম স্যার আমাকে দিয়েছিলেন। তারপর ইমাটিনিভ চলছিল দীর্ঘদিন চলার পরে মোট কত বছর খেয়েছিলেন মনে আছে? আমি সেই 2010 সাল থেকেই কন্টিনিউ করছিলাম। আচ্ছা, 400 মিলিগ্রাম। তারপরে এসে আমি সম্ভবত এই 2021-22 সালের দিকে এসে আমার কিছু অন্য সিমটম দেখা দিচ্ছিল, যেমন ওই চোখে ব্লাড জমে যাচ্ছিল। তো আমি বাই দিস টাইম একবার ইন্ডিয়াতেও গিয়েছিলাম শঙ্কর নেত্রালয়ে, ওখানে যে দেখলাম যে চোখের ব্লাড ভেসেল গুলো দিয়ে ব্লাড হয়, লিকেজ হয়, হয়ে হঠাৎ করে চোখে ব্লাড জমে যায়। ঠিক আছে, আপনার বিষয়টি নিয়ে জি আশরাফুল সাহেব, আপনার কাছে আমি আবারও আসছি, একটু আপনার বিষয়টি নিয়ে স্যারের কাছে আসতে চাই। স্যার, উনি তো 2010 সালে আপনার কাছে এসেছিলেন এবং আপনি যেরকম বলছিলেন প্লীহা বড় হয়ে যাওয়া, ক্ষুধা মন্দা এবং প্রচণ্ড পরিমাণে ওজন কমে যাওয়া, এটা নিয়ে আপনার কাছে আসলো এবং আপনিও বিভিন্ন ওষুধ, মানে বিভিন্ন ব্যবস্থাপনার মধ্যে ইমাটিনিভ ওষুধটাও দিলেন। ওনার অবস্থাটা যদি স্যার আপনার কাছে জানতে চাই। আমাদের দেশে তো তখন ফার্স্ট জেনারেশন ড্রাগই অ্যাভেলেবেল ছিল, ইমাটিনিভ, এবং ইমাটিনিভ ড্রাগটা খুব সেফ একটা ড্রাগ, কারণ এটা লম্বা সময় ধরে গবেষণা হয়েছে এবং এটাকে যখন আবিষ্কার করা হয় 2001 সালে পৃথিবীতে প্রথম আসে, তখন এটাকে বলা হতো ম্যাজিক বুলেট, কারণ এটা দেওয়ার পরে রোগীরা অনেক ভালো হয়ে যেত, তখন তাদের সিমটম থাকতো না, এটা ম্যাজিক বুলেট নামে পরিচিত ছিল। হ্যাঁ, আমাদের দেশে আসার পরে যখন আমরা এটা দিলাম রোগীরা ভালো হতো, কিন্তু ডিপ মলিকুলার রেমিশনটা এখানে খুব স্লোলি হয়, যে কারণে অনেক রোগীতে দীর্ঘ সময় লেগেছে। কিন্তু এখন যখন আমরা ঔষধ ব্যবহার করি তখন চিন্তা করি তাকে আমরা টার্গেট আমাদের ভালো করা, ওই জন্য আমরা সেকেন্ড জেনারেশন ড্রাগটা দিতে চাই। যদি তার কোনো কমরবিডিটি কম থাকে, তার যদি ফাইন্যান্সিয়াল তেমন বেশি সমস্যা না থাকে, তো ওনাকে আমরা প্রথমে দেওয়ার পরে ডিজিজটা কন্ট্রোলে ছিল, কিন্তু ডিপ মলিকুলার রেমিশন দেরিতে আসতেছিল। এর পরবর্তীতে কমপ্লিকেশন যখন শুরু হলো তখন আমরা ড্রাগটা চেঞ্জ করে সেকেন্ড জেনারেশন ড্রাগটা ডাজাটিনিভ দিয়েছিলাম। ডাজাটিনিভ দেওয়ার পরে ওনার উন্নতি আরও র্যাপিডলি হলো এবং উনি তো গত মাস থেকে, অর্থাৎ জুন থেকে আমরা ওনাকে ড্রাগটা বন্ধ রেখেছি, কারণ ওষুধটার কয়েকটা নিয়ম আছে। প্রথম মিনিমাম 4 বছর ওষুধ খেতে হয়। প্রথম 2 বছরের মধ্যে রোগী যেটা BCR-ABLটা জিরোতে চলে আসে, জিরোতে আসার পরে আমরা বলি আরও 2 বছর ওনাকে খেতে হবে। এই 2 বছর যদি রোগটা জিরোতেই থাকে তখন আমরা ওষুধ বন্ধ করে দেখি যে ওষুধটা আবার রোগটা BCR-ABLটা নেগেটিভ থাকতেছে কিনা। কিন্তু অনেক সময় রোগীরা ওষুধ খেয়ে যায় ওই BCR-ABL যে টেস্টটা, মলিকুলার টেস্টটা করতে চায় না। আমি বলি এটা না করলে তো আমি বুঝবো না আপনি কবে জিরোতে ফার্স্ট, নেগেটিভ কবে হলো, এবং এর ধারাবাহিকতা যদি বজায় থাকে তখনই আমরা ওষুধ বন্ধ করি। তো মিনিমাম 4 বছর, যেমন প্রথম দিকে বলা হতো যে সারা জীবনই ওষুধ খেতে হবে, তারপরে গবেষণায় দেখা গেল যে না, এটাকে বন্ধ করে দেখা গেল যে 40 থেকে 50% 60% রোগীরা কমপ্লিটলি ভালো হয়ে যাচ্ছে। এখনও কিন্তু বলা হচ্ছে না যে 100% রোগীরা ভালো হয়ে যাবে, বলা হচ্ছে যে এ পার্সেন্টেজ অফ দ্য পেশেন্ট
ডিজিজ ফ্রি হয়ে যাচ্ছে একটা আচ্ছা। সময়, মানে লম্বা এটা সময়। কিছু এটা ব্যতিক্রম এই জন্য স্যার, যেগুলো আদার্স ব্লাড ক্যান্সার ওগুলো তো খুব সহজেই একজন মানুষের শরীর আক্রমণ করে ফেলে, মানুষ ভেঙে পড়ে, শরীর খারাপ হয়ে যায়, অনেকে মৃত্যুর দিকেও ঢলে পড়ে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে 2010-2013 সাল থেকে রোগীরা ওষুধ খাচ্ছে, তারা ভালো আছে, এবং একজন অ্যাডভোকেট, একজন ব্যাংকার, আরও 2জন রোগী আমাদের সাথে যুক্ত হয়েছে, তারা বেশ ভালোভাবেই তাদের জীবন লিডও করছে। এবং আমি সবচেয়ে রোগীকে বলি যে ওষুধটা খান যদি আপনি, তাহলে তো আপনি স্বাভাবিক চাকরি, তারপর ব্যবসা বাণিজ্য করতে পারবেন। আপনার সুস্থ মানুষ বাহিরের থেকে বুঝতেই পারবেন না আপনার একটা রোগ রয়েছে, কিংবা ব্লাড পরীক্ষা করেও সবাই বুঝতে পারবে না যে আপনার কোনো CML এর মতো একটা রোগ রয়েছে। অতএব আপনি ওষুধগুলো কষ্ট করে খেতে হবে, আপনি স্বাভাবিক চাকরি বাকরিও করতে পারবেন, ব্যবসা বাণিজ্য করতে পারবেন। দারুণভাবে বলেছেন স্যার, এবং আমরা দেখতেও পাচ্ছি যে একজন ব্যাংকার, অ্যাডভোকেট আমাদের সাথে যুক্ত হয়েছেন। আমরা চলে যেতে চাই রোজিনা, মিসেস রোজিনা, আপনার সাথে একটু কথা বলতে চাই। আপনার CML জার্নিটা নিয়ে যদি একটু বলেন, এবং এখন আপনি কেমন আছেন? রোগের শুরুতে আপনি কেমন ছিলেন, কবে ডায়াগনোসিস হয়েছিলেন, এবং এখন আপনি কেমন আছেন? আপনি আনমিউট করে নিন কথা বলার আগে। মিসেস রোজিনা, শুনতে পাচ্ছেন আমাকে? জি জি জি, ওয়ালাইকুম আসসালাম। জি জি, আমি ভালো আছি। মিসেস রোজিনা, আপনার কাছে আমরা জানতে চাচ্ছিলাম যে এই CML রোগটা যখন আপনার ধরা পড়ে, কত সালে ধরা পড়েছিল, কি ওষুধ খেয়েছিলেন, কিভাবে চলাফেরা করেছিলেন, এবং এখন আপনি কেমন আছেন? আচ্ছা, আমি বলি 2005 সালে আমি অসুস্থ হয়েছি। আচ্ছা, তারপর 2005 সালে আপনার ধরা পড়ে, এরপর কি আপনার ওষুধ 2005 সালে দেওয়া হয়েছিল? 2005 সালের নভেম্বরে আমার রোগটা ধরা পড়ছে 25 তারিখ। তখন আমি ডিসেম্বরে ঢাকা গেছি, আমি ক্যান্সারের ট্রিটমেন্ট শুরু করছি। করার পরে আমার পরীক্ষা দিচ্ছি, পরীক্ষা নিরীক্ষা দেওয়ার পরে আমার ট্রিটমেন্ট শুরু করতে হসপিটাল। রোজিনা, আপনার ছেলে মেয়ে কয়জন? আপনার ছেলে মেয়ে এখন? আমার এক ছেলে, দুই মেয়ে। ছেলেটা হওয়ার পরে আমি অসুস্থ হয়েছি, তারপর একটা মেয়ে হয়েছে, ওর 10 বছর পরে, এরপরে বড় মেয়েটার 8 বছর পরে আরেকজন মেয়ে হয়েছে। আচ্ছা, আপনি বড় এখন মেয়েটা হওয়ার 2 বছর। আচ্ছা, মিসেস রোজিনা, আপনি কি এখনো ওষুধ খাচ্ছেন CML এর? না, এখন আমি কতদিন আপনি ওষুধ খাচ্ছেন না? 12 সালে পরে খাচ্ছেন না? আচ্ছা আচ্ছা, কিন্তু আপনার ডিজিজ ডায়াগনোসিস হয়েছিল 2005 সালে, তাই তো? এখন 2024 সাল, মোটামুটি 19 বছর আগের কাহিনী, তাই তো? স্যার, আপনার কাছে জানতে চাই। রোজিনা স্বামীকে আমি, ওর হাজব্যান্ডকে আমি ধন্যবাদ জানাই, কারণ সাধারণত এরকম একটা রোগ, ওনার হাজব্যান্ড থাকতো সিঙ্গাপুরে, এবং রোগটা ধরার পরে স্বাভাবিকভাবে ওনাকে বলি যে ওষুধগুলো চালিয়ে যান। তখন উনি কিন্তু ইমাটিনিব ফার্স্ট জেনারেশন ওষুধ দিয়েই ভালো হয়েছে। তখন তো ডাজাটিনিব ছিল না আমাদের দেশে। তো এইটা খাওয়ার পরে উনি লম্বা সময় খেয়েছেন, নিয়মিত খেয়েছেন, আমার সাথে ফলো আপে আসতেন, এবং 12 সালের পরে ওনার ওষুধটা আমরা কমপ্লিটলি বন্ধ করে দিই। এবং উনি এখন পরে বাচ্চা আরও মনে হয় 2টা না 3টা ওনার সন্তান রয়েছে, ওরা ভালো আছে, এবং এই 12 সালের পরে কোনো ওষুধ উনি খাচ্ছেন না, এবং ভালো আছেন। মাঝে মাঝে আমার সাথে দেখা করতে আসেন, হাই হ্যালো করেন, কোনো ফলোআপও এখন প্রয়োজন হয় না ওনার। এটা আসলে কিন্তু স্যার মানে খুবই আশার একটা ব্যাপার এবং আনন্দের ব্যাপার যে একটা রক্তের ক্যান্সার নিয়ে উনি আছেন 2005 সাল থেকে, এবং যেটা বোঝা যাচ্ছে যে 2012 সালের পর থেকে তাকে আর কোনো ওষুধও খেতে হচ্ছে না। তাহলে বোঝা যাচ্ছে যে এই ক্যান্সারটি হয়তো বা তার শরীরে ওরকম সক্রিয়ও নেই, এবং উনি ভালোও আছেন বাচ্চা কাচ্চা। অনেকে মনে করে যে রোগ থাকলে ছেলে মেয়েদের মধ্যে হয়ে যাবে, বা স্বামীর হয়ে যাবে, বা অন্য কারো হয়ে যাবে, এরকম কোনো ব্যাপার নয়। এটা ফ্যামিলিয়াল কোনো ডিজিজ না, এটা যার হয়েছে তারই থাকবে, এটা বাচ্চা কাচ্চাদের মধ্যেও যাচ্ছে না। চমৎকারভাবে বলেছেন স্যার। স্যার, আমরা আরেকজন রোগীর সাথে একটু কথা বলে নেই। আমাদের সাথে আছেন ইয়াসিন আরাফাত। আমাকে শুনতে পাচ্ছেন? আরাফাত সাহেব, আমাকে শুনতে পাচ্ছেন? একটু আনমিউট করে নিন ফার্স্টে কথা বলার সময়। জি জি জি, শুনতে পাচ্ছেন আমাকে ইয়াসিন আরাফাত সাহেব? আবার এটা মিউটেড হয়ে গেছে, আপনি আবার আনমিউট করেন। আচ্ছা, আপনার কাছে জানতে চাই আপনার কবে, জি জি, আপনাকে স্বাগতম আমাদের অনুষ্ঠানে। আপনার কবে CML ডায়াগনোসিস হয়েছিল, কি ওষুধ আপনি খাচ্ছিলেন, এখনো খাচ্ছেন কিনা, এবং আপনি কেমন আছেন এখন? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার 2012
2012 দিকে আমার এটা ধরা পড়ছিল। তো এটা ইসলামী ব্যাংক হাসপাতাল রাজারবাগ যেটা ওইখানে। এরপরে আমি ওইখান থেকে ডক্টর এম এ খান স্যারের তত্ত্বাবধানে চলে যাই। আলহামদুলিল্লাহ এখন ভালো আছি। আমি প্রথমে ইমানিক্সটা নিয়েছিলাম, আচ্ছা এটা কিছুদিন এরপরে আবার পুনরায় ব্যাক করছে। তো স্যারের সাথে আবার সাক্ষাৎ করে উনি আবার আমাকে ডেসানিক যে ওষুধটা ছিল ওটা দিয়েছিল। আচ্ছা আমি ওটা প্রায় 8-9 বছরই ইউজ করছি, আলহামদুলিল্লাহ এখন ভালো আছি। আপনি কতদিন ওষুধ খাচ্ছেন না? আমি করোনার পর থেকে ওষুধটা বন্ধ। 2019 থেকে আচ্ছা, উনি 2019 থেকে আমরা বন্ধ রাখছি। 2019 থেকে। আপনার তো হ্যাঁ, ডিজিজ 20 ডায়াগনোসিস হয়েছিল 2012 সালে বলছিলেন। হ্যাঁ হ্যাঁ। এখন কি আপনার কোনো সমস্যা বোধ হয়? কোনো রক্ত স্বল্পতা হওয়া, কোনো ক্ষুধা মন্দা হওয়া, ওজন কমে যাওয়া, কোনো ধরনের কোনো সমস্যা আপনি বোধ করেন? না, আমি কখনো বোধ করি না, যদিও ফিল করি স্যারের সাথে সাক্ষাৎ করি। আমি গত 2 মাস আগেও স্যারের সাথে সাক্ষাৎ করে আসছি, জি ফলো আপে যাই, মাঝে মধ্যে ঢাকা গেলে আমি স্যারের সাথেই সাক্ষাৎ করি। আচ্ছা, ইয়াসিন আমার আরাফাত সাহেব, বাসা আপনি কিন্তু কি ফেনী। করেন? কি করেন? আমার ছোটখাটো বিজনেস আছে, আচ্ছা, businessman। কোকারিস জি এগুলো আর কি। জি, ধন্যবাদ। একটা বিষয় আপনার কাছে জানতে চাই, এই যে আপনি ইমাটিনিব, দাসাটিনিব, এই যে 2 ধরনের ওষুধ খেলেন, আপনার খরচ কি রকম হয়েছে? অনেক টাকা খরচ হয়েছে? হ্যাঁ, অনেক টাকা তো খরচ হয়, এটা ব্যয়বহুল, অবশ্যই ব্যয়বহুল। এটা মধ্যবিত্ত আমাদের জন্য অনেক কষ্টসাধ্য, তারপরে আমি এটা সাধ্যমতো চালিয়ে যাচ্ছি। ওই সময় মোটামুটি সবাই হেল্প করছে, আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো ছিল। আমার এক বন্ধু যথেষ্ট আমাকে হেল্প করেছে সব দিক থেকে। জি জি, আপনাকে ধন্যবাদ, খুব সুন্দর করে অভিজ্ঞতাগুলো শেয়ার করেছেন। স্যার, আপনার কাছে আসতে চাই। খরচের ব্যাপারটা বলি। আমাদের দেশে যে ইমাটিনিব যে ড্রাগটা, সেটা 8 থেকে 9,000 টাকায় প্রতি 1 মাসের ওষুধ পাওয়া যায়। আর যেটা ডাজাটিনিব জাতীয় যে ওষুধটা, সেটা হয়তো 12 থেকে 13,000 টাকা খরচ পড়ে। যে গ্লিবেক নামে একটা বিদেশি ঔষধ সারা ওয়ার্ল্ডে রয়েছে, যেটা খরচ হলো প্রতি মাসে 2 থেকে 3 লক্ষ টাকা। কিন্তু আমাদের দেশে মাত্র 10,000 টাকায় আপনি এই চিকিৎসাটা পাচ্ছেন। তো আমি বলবো অনেক সস্তায় একটা ভালো মানের ওষুধ আপনি পাচ্ছেন। বাংলাদেশের কমপক্ষে 5-6টা কোম্পানি এটা তৈরি করে এবং এটা বিশ্বমানের, বিদেশেও রপ্তানি হচ্ছে। এবং আসলে আপনি যেটা বললেন স্যার, বিশ্বমানের ওষুধ যেটা কিনা আমাদের বাংলাদেশে তৈরি হচ্ছে, যেটা কিনা আমরা বিদেশেও রপ্তানি করছি, এবং আমাদের দেখতে পাচ্ছি যে এত এত রোগী যারা কিনা ওষুধগুলো খাচ্ছে এবং ভালো আছে। দর্শক, আমরা কথা বলছিলাম সিএমএল, রক্তের যে ক্যান্সার ভালো হয়, আমরা রোগীদের অভিজ্ঞতা শুনছিলাম এই রোগটি কীভাবে ভালো হয়ে যায় এবং রোগীরা কীরকম ভালো আছে। এই পর্যায়ে নিতে হচ্ছে আরেকটা ছোট্ট বিরতি। চোখ রাখবেন কেমন আছেন অনুষ্ঠানে, ফিরছি কিছুক্ষণের মধ্যেই। বিরতির পরে আপনাদেরকে আবারও স্বাগত। আজকের কেমন আছেন অনুষ্ঠানে কথা বলছিলাম। আজ আমরা বিশ্ব সিএমএল ডেতে একসাথে হয়েছি কিসের জন্য? সেটা হচ্ছে এই সিএমএল রোগীদেরকে নিয়ে আমরা কথা বলছি, রক্তের যেই ক্যান্সারটি ভালো হয় সম্পূর্ণভাবে। স্যার, আমরা বিরতিতে যাবার আগে বিভিন্ন বিষয় নিয়ে কথা বললাম, রোগীদের অভিজ্ঞতা শুনলাম, তারা ভালো আছেন। অনেকে 2005 থেকে ওষুধ খাচ্ছেন, 2010 সাল, 2012 সাল, অনেকে স্যার ব্যাংকার, অ্যাডভোকেট, অনেকে বিজনেসম্যান, এবং তারা ভালো আছেন। আপনার কাছে জানতে চাই স্যার, এই যে ওষুধটা দিয়ে কি সিএমএল সম্পূর্ণভাবে নির্মূল করা সম্ভব, নাকি কোনোভাবে আবারও রোগটি ফিরে আসতে পারে? হ্যাঁ, সব ওষুধেরই কিছুটা ব্যর্থতা রয়েছে। যদিও এক সময় সিএমএল এর চিকিৎসার জন্য বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্ট করা হতো, কিন্তু এই বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্টেরও অনেক ব্যাকসাইড রয়েছে, কারণ এটা অনেক ব্যয়বহুল এবং এখানে 10 থেকে 15 ভাগ মৃত্যু ঝুঁকি রয়েছে। এটার অনেক ইমিডিয়েট বা লং রান পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে, যেমন জিবিএইচডি, তারপরে সেকেন্ড ম্যালিগন্যান্সি, যে কারণে দেখা গেল এমন একটা ভালো একটা ওষুধ যেহেতু পাওয়া গেল তখন, এবং এর পার্শ্ব প্রতিক্রিয়া তেমন নাই, ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই এখন ফার্স্ট ট্রিটমেন্টই হচ্ছে এই টিকেআই বলি, আবার টাইরোসিন কাইনেজ ইনহিবিটর, ফার্স্ট জেনারেশন, সেকেন্ড জেনারেশন, এই ওষুধগুলো ব্যবহার করা হয়। তবে কোনো ক্ষেত্রে প্রায় 10% ক্ষেত্রে দেখা গিয়েছে ওষুধগুলা ঠিকমতো কাজ করে না। তখন আমরা এর মিউটেশন অ্যানালাইসিস করে দেখি যে এই ড্রাগটা কার্যকর হচ্ছে না অন্য কোনো ড্রাগ কার্যকর হবে কিনা, এটিও দেখার জন্য টেস্ট রয়েছে। তখন ওই টেস্ট করার পরে যদি দেখি যে সেকেন্ড জেনারেশন ওষুধগুলো কাজ করে, তখন ওই ড্রাগগুলো আমরা দেই। যদি দেখি নতুন এমন একটা মিউটেশন রয়েছে যেখানে সেকেন্ড জেনারেশন এবং ফার্স্ট জেনারেশন ড্রাগগুলো কাজ করে না, যেমন পনাটিনিব নামে একটা ড্রাগ কাজ করে, যদি দেখা যায় যে T150
51I মিউটেশন হয়েছে, তখন ওই স্পেসিফিক ড্রাগটাই ব্যবহার করতে হবে তাকে। ওই ড্রাগটা একটু ব্যয়বহুল, এবং এইসব ক্ষেত্রে আমরা অনেক সময় ট্রান্সপ্ল্যান্টের দিকে ঝুঁকে পড়ি। আর কোনো সময় ওষুধ ব্যবহার করার সময়ও দেখা গিয়েছে যে সিএমএল এর মধ্যে কয়েকটা ধাপ রয়েছে। ক্রনিক ফেজ যেটাকে বলি আমরা, এই ম্যাক্সিমাম রোগীরা এই ফেজে আসে। তারপরে রয়েছে অ্যাক্সিলারেটেড ফেজ, আবার কিছু রয়েছে ব্লাস্টিক ফেজ। এই অ্যাডভান্স স্টেজ যেটাকে বলি আর কি, অ্যাডভান্স স্টেজে যখন রোগীরা আসে বা রোগী ক্রনিক ফেজ থেকে অ্যাডভান্স স্টেজে চলে যায়, তখন কিন্তু এইসব ড্রাগগুলো ভালো কাজ করে না। এইসব ক্ষেত্রে ট্রান্সপ্ল্যান্টের ফল ভালো পাওয়া যায়। এই জন্য ট্রান্সপ্ল্যান্টটা রিজার্ভ ফর অ্যাডভান্স ডিজিজ। আচ্ছা, মানে আমরা যেরকম অন্যান্য ব্লাড ক্যান্সারগুলোতে বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্টেশনের কথা অনেক আগেই চিন্তা করে ফেলি, কিন্তু এটা ওষুধ দিয়ে দিয়ে মনিটরিং করে করে যখন একটা পর্যায়ে তাকে আর কন্ট্রোল করা যায় না, খুব খারাপ একটা পর্যায়ে চলে যায়, তখন আমরা বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্টেশনের কথা ভাবি। স্যার, এই পর্যায়ে জানতে চাই, এই যে সিএমএল যে রোগীরা ভালো হচ্ছে, আবার আমরা তাকে ওষুধও দিচ্ছি, অনেকেই জানতে চায় যে এই ইমাটিনিব অথবা ডাসাটিনিব, নাইলোটিনিব, স্যার আপনি ফোনাটিনিবের কথা বললেন, এই ওষুধগুলো আসলে একজনকে কত বছর খেতে হয়? আমরা যেমন দেখছিলাম কেউ 5 বছর খেয়েছে, কেউ হয়তো বা 7 বছর খেয়েছে। আসলে স্যার ওষুধ খাওয়ার ডিউরেশনটা কেমন, এবং কত বছর পর আপনারা বলে দিতে পারেন যে রোগটি একদম সম্পূর্ণ ভালো হয়ে যেতে পারে? একটা সময় তো বলা হতো লাইফ লং খাওয়ার জন্য, যে তখন বলা হতো যতদিন বেঁচে থাকবা এই ওষুধগুলো ব্যবহার করার জন্য। তারপরে সায়েন্টিস্টরা চিন্তা করলো বন্ধ করে দেখি কি হয়। তখন তারা একটা সময় দেখা গেল যে মানুষটা লম্বা সময় ধরে বলি ডিপ মলিকুলার রেমিশনে রয়েছে, তাকে ওষুধ বন্ধ করে দেখলো কি হয়। এর মধ্যে দেখা গেল 40 থেকে 50% রোগী তার রোগটা জিরোতেই থাকলো, ফিরে আসে নাই। আর কিছু রোগী আবার ফিরে আসছে, তাদেরকে আবার ওই ড্রাগে দেওয়া যাবে অথবা পরিবর্তন করে অন্য ড্রাগে দেওয়া যাবে, এবং তাদের আবার বন্ধ করে দেখা গেল যে তাদের নর্মালি ফিরে আসে কিনা বা ডিজিজটা ব্যাক করে কিনা। যদি ফিরে না আসে তাদেরকে তো ওষুধ বন্ধ করে দেওয়া হলো, অথবা লাইফ লং ওষুধ খাওয়া যাবে, এতে কোনো সমস্যা। এবং আমরা দেখতে পাচ্ছি যে এই ওষুধটা খেয়ে অনেকটা বছরও ভালো আছেন, এবং যেভাবে তার কোনো যেগুলো দৈনন্দিন কাজগুলো, সেই দৈনন্দিন কাজগুলোও তারা করতে পারছে। আমার জানার মতো একজন ব্যাংকের মাঝে মাঝে আগে আসতেন, ওনার বয়স তখন 60 ইয়ার্স ছিল, উনি তো মনে হয় 25-30 বছর থেকে ওষুধ খেয়ে যাচ্ছেন, কিন্তু ডিজিজটা বন্ধ করলে যেহেতু ফিরে আসছে উনি ওই ওষুধটাই কন্টিনিউ করতেছেন। এবং উনি অনেক থাইল্যান্ডে গিয়েছেন, বিদেশেও গিয়েছেন, তারাও পরামর্শ দিয়েছে ওষুধটা কন্টিনিউ করার জন্য। না, দারুণভাবে বলেছেন স্যার। আসলে ডায়াবেটিস, থাইরয়েড কিংবা হাইপারটেনশন, হাইপারলিপিডিমিয়া, এই রোগগুলো তো দেখা যায় যে দীর্ঘদিন ধরে আমাদেরকে কিন্তু ওষুধ খেয়ে যেতে হয় এবং আমরা ভালোও থাকি। তো সেক্ষেত্রে এই রক্তের ক্যান্সার সিএমএল রোগটিতে যদি আমরা একটু ওষুধ খেয়ে অনেকটা বছর ভালো থাকতে পারি, নিশ্চয়ই এটি আমাদের জন্য আশার ব্যাপার, এবং এটি পরিবারের জন্য তার মানুষটিও অনেক দামি, মূল্যবান। তো সে বেঁচে থাকা মানেও তাদের জন্য অনেক ভালো। স্যার, আপনার কাছে জানতে চাই, এই যে সিএমএল রোগটি ডায়াগনোসিস হওয়া থেকে শুরু করে, যেমনটা বললেন ওষুধ খাওয়ার পরে মনিটরিং করা, ওষুধ কতটুকু কাজ করেছে সেটার জন্য কিছু টেস্ট, এই পরীক্ষা নিরীক্ষাগুলো কি আমাদের দেশেই অ্যাভেলেবেল, নাকি আমাদের অন্য কোনো দেশে সাহায্য নিতে হয়? না, আমাদের দেশে যে মলিকুলার টেস্টগুলো আমাদের দেশে এখন হচ্ছে, যেটাকে মেইন যে টেস্টটা আরটিপিসিআর এর মাধ্যমে আমরা করি, বিসিআরএপিএল জিন দেখার জন্য, তো ওইটা আমাদের দেশেই হয়। এটা করতে 10 থেকে 12,000 টাকা লাগে। তো ওইটা তো আমরা সাধারণত 3 থেকে 6 মাসের মধ্যে করতে হয়, তো আমরা সাধারণত বলি 6 মাসের পরপর করতে বলি। এবং আনন্দের ব্যাপার হলো কিছু কোম্পানির সাথে আমার কথাবার্তা হয়, তাদেরকে বলে তাদের ওষুধগুলো যদি তারা ব্যবহার করে তারা এই টেস্টটা ফ্রি অথবা অর্ধেক মূল্যে করিয়ে দেয়। তো এটাও একটা তাদের জন্য সাহায্য হয়ে যায়, কারণ 10-12,000 টাকা একজন সাধারণ মানুষের পক্ষে বা নিম্ন আয়ের মানুষের জন্য অনেক টাকা, অনেকটাই ব্যাপার। এবং আমাদের দেশীয় কোম্পানিগুলো যেহেতু হেল্প করছে, ওষুধ কোম্পানিগুলো, এটা আসলে আমাদের জন্য যেমন পাওয়া, রোগীদের জন্য একটা বিশাল পাওয়া। আপনার কাছে জানতে চাই স্যার, এই যে সিএমএল রোগীরা যারা ভালো থাকছে, তারা তো ইমাটিনিব, ডাসাটিনিব এই ওষুধগুলো খাচ্ছে, তাদের কি স্যার জীবনযাত্রায় অন্য কোনো প্রণালী ব্যবহার করতে হয়? ব্যায়াম করা, খাওয়া দাওয়ায় কোনো নির্দেশিকা অনুসরণ করা, কোনো নির্দিষ্ট উপদেশ কিংবা অ্যাডভাইস তাদেরকে কি দিয়ে থাকেন? না, যারা ওষুধগুলো ব্যবহার করে প্রথম দিকে যখন ওষুধ প্রথম শুরু করে তখন তাদের কিছু পার্শ্ব প্রতিক্রিয়া থাকে, মাসল পেইন, জয়েন্ট পেইন বা অবসাদ। তারপরে দেখা যাচ্ছে যে কয়েক মাস পরে ওষুধটার পার্শ্ব প্রতিক্রিয়া তেমন থাকে না। যেমন ডাজাটিনিব ব্যবহার করার পরে কিছু কিছু রোগী 20% খেতে দেখে যে ফুসফুসে পানি জমতে পারে, অথবা তাদের ডায়রিয়ার মতো ভাব হতে পারে। কিন্তু
এটাও পর্যায়ক্রমে ভালো হয়ে যায়। তাহলে দেখা যাচ্ছে যে স্বাভাবিক জীবনযাত্রায় তার তেমন কোনো পরিবর্তন আনার প্রয়োজন হয় না। তবে যারা যাদের ফ্যামিলি লাইফ কমপ্লিট হয় নাই, বাচ্চা নিতে হবে, সেসব ক্ষেত্রে আমরা বাচ্চা নেওয়ার সময় কয়েক মাস আগে 3 মাস ওষুধ বন্ধ রেখে বাচ্চা নেওয়ার প্ল্যানিং করতে বলি। কারণ অনেক সময় ওই ট্রান্সমিট হতে পারে বাচ্চার মধ্যে ওষুধের একটা ব্যাড ইফেক্ট থাকতে পারে, পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে। ডিজিজটা ট্রান্সমিট হয় না, কিন্তু ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়ার জন্য বাচ্চার ক্ষতি হতে পারে। এই জন্য আমরা ওষুধটা 3 মাসের জন্য বন্ধ করে তারপরে ছেলেদেরকে বলি করার জন্য। আর মেয়ে যদি হয় টোটাল প্রেগন্যান্সির সময়টা ওষুধটাই বন্ধ রাখে, বন্ধ থাকবে। তারপর বেবি হওয়ার পরে সে নিতে পারবে। এবং স্যার আপনি সুন্দরভাবে বললেন, যদি এই সময় কেউ প্রেগনেন্ট হয়ে যান তাহলে তার বাচ্চা কাচ্চার মধ্যেও যে রোগটা ট্রান্সমিট হবে তা না, বাচ্চা কাচ্চা একদম সুস্থভাবে জীবনযাপন করতে পারবে। স্যার আপনার কাছে জানতে চাই, এই যে এই সিএমএল রোগীগুলো যে ভালো থাকে, ওষুধ খাওয়া কেউ বন্ধ করে দিল, কারো 1 বছর 2 বছর অথবা 10 বছর কেউ ওষুধ ছাড়া আছে, তাদের ক্ষেত্রে আসলে মনিটরিংয়ের জন্য কি কি উপদেশ অথবা দিক নির্দেশনা দিয়ে থাকেন আপনারা? না, ডিজিজ যদি কমপ্লিটলি যেটা বলি ট্রিটমেন্ট ফ্রি রেমিশন, যেটা ডিজিজটা 0-তে আছে, মলিকুলার রেমিশন, এইসব ক্ষেত্রে আমরা তাকে কয়েক বছর করার পরে আর আমরা তেমন ফলো আপ করি না। প্রথম হয়তো বছর 3-4 বছর আমরা ফলো আপ করি, এরপরে ডিজিজ ব্যাক করার সম্ভাবনা থাকে না। লাইফ লং ফলো আপ করার প্রয়োজন হয় না। যেমন আপনারা দেখলেন যে 15 বছর 20 বছর হয়ে গেছে, তাদের ফলো আপ তেমন আশা লাগে না, টেলিফোনে তারা একটু হাই হেলো করে এই পর্যন্ত, তাদের কোনো স্পেশাল কোনো টেস্টও করি না। কিন্তু যারা ওষুধটা সদ্য বন্ধ করেছি তাদেরকে কয়েক বছর আমরা ফলো আপ করি যে ডিজিজটা ব্যাক করে কিনা সেটা দেখার জন্য। কত বছর পর্যন্ত স্যার? এটা সাধারণত আমরা 3 থেকে 5 বছর। স্যার আমাদের এই সিএমএল রোগীরা কিন্তু অনেক সময় এসে বলেন যে রক্তের ক্যান্সারের ট্রিটমেন্টের খরচ অনেক বেশি, যাবতীয় ডায়াগনোসিস থেকে শুরু করে ওষুধের। এটা যদি স্যার একটু আমাদের রোগীদেরকে আশ্বস্ত করতেন। অনেকেই ভয় পায় যে দেশে ট্রিটমেন্ট করবে, বিদেশের ডাক্তাররা অনেক ভালো, আমাদের দেশের ডাক্তাররা ভালো না, অনেকে বিদেশেও চলে যাচ্ছে এই সামান্য এই সিএমএল রোগটি ভালো করার জন্য। তো সেক্ষেত্রে আসলে প্রথমত বিদেশ যাওয়ার ব্যাপারটা বলি। বিদেশ যাওয়াটা আমি প্রথমেই বলি যে ব্লাড ক্যান্সার যখনই শুনে মানুষ, তখন তো পাড়া প্রতিবেশী আত্মীয়স্বজনের মানে চাপে বিদেশ যেতে হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে। কেন গিয়েছিলেন? আত্মীয়স্বজনের চাপে। আমার উপদেশ হলো, যারা বিত্তবান তাদের বিদেশে, সিঙ্গাপুরে অথবা অন্য কোনো দেশে যাক, আমার কোনো আপত্তি নেই। কিন্তু যারা মধ্যম আয়ের মানুষ, তাদেরকে যদি আমরা পরামর্শ দেই যে এখানে এটা চিকিৎসা সম্ভব না, অথবা এমন কোনো চিকিৎসা আমাদের দেশে সম্ভব না, আপনি বিদেশে যান, তখনই যাওয়া ভালো। কারণ আমি সবসময় বলি, আপনার আত্মীয়স্বজনরা যদি যেতে বলে, তাদেরকে বলবেন আমাকে একটু ফাইন্যান্সিয়াল হেল্প করো, তাহলে দেখবেন তারা আপনার ধারে কাছেও আসবে না। অতএব আপনি যখন আপনার টাকায় যাবেন, আপনার সিদ্ধান্তটা আপনারই হওয়া উচিত, এবং আপনার সবচেয়ে ডাক্তার যে আপনার বন্ধুর মতো, তারই পরামর্শ নেওয়া উচিত। চমৎকারভাবে বলেছেন স্যার। আমরা সবাই জানি, আরেকটা জিনিস বলি যে হ্যাঁ, একটা পরিবারে যখন একটা ক্যান্সার বা কিছু হয়, তখন তো অতিরিক্ত 15-20 হাজার টাকা প্রতি মাসে খরচ হচ্ছে। নিম্ন আয়ের মানুষের জন্য এটা আসলেই বেশ কষ্টকর। তো এইটার জন্য আমার পরামর্শ হচ্ছে, সরকারি হাসপাতাল, বড় বড় মেডিকেল কলেজগুলোতে এই যে ইমার্টিনিভ ড্রাগ যেগুলো আমরা বলতেছি, এগুলো আউটডোরে দেওয়া যেতে পারে। স্যার এই প্রশ্নটি আপনাকে আসলে করতে যাচ্ছিলাম যে আমরা সবাই জানি যে আপনি ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে আপনার জীবনের একটা বেশিরভাগ অংশই দিয়েছেন। আপনি ঢাকা মেডিকেল কলেজের আমাদের যে হেমাটোলজি বিভাগটি, সেটি আপনার হাতেই তৈরি হওয়া। তো এই যে বেসরকারি খাতে যে এত খরচ, সেটা সরকারিতে গেলে এত হবে না। সেক্ষেত্রে আসলে রোগীদের প্রতি আপনার পরামর্শ এবং উপদেশ কি হবে? রোগীদের সবসময় তো আমরা সরকারি হাসপাতালে পাঠাই, কিন্তু একটা জিনিস হলো, সরকারি হাসপাতালে যে ইমার্টিনি যে এই ড্রাগগুলো পাওয়া যায়, কিন্তু কন্টিনিউয়াস পাওয়া যায় না। এটাই সমস্যা, যে তাদের হয়তো 1 মাস থাকলো, আরেক মাস থাকলো না, তারা হয়তো ডিসকন্টিনিউ করার সম্ভাবনা থাকে। এই জন্য যখন পাওয়া যায় না, আমি বলি কিনে খেতে হবে আপনাকে। আর ওইখানে যারা বিভাগীয় প্রধান বা ডাক্তাররা রয়েছেন, তাদের একটু বিশেষ নজর দেওয়া দরকার, তারা যেন সরকারকে বোঝাতে পারে যে ওষুধটা রেগুলারভাবে সাপ্লাই দেওয়ার জন্য। এছাড়া আমি আর একটা পরামর্শ, আমাদের দেশে যেসব কোম্পানি ওষুধটা তৈরি করে, তাদেরকে আমি অনুরোধ করব, আপনারা প্ল্যান করেন আজকে সিএমএল ডেতে যে আপনারা আপনাদের কোম্পানির 10টা রোগীকে বছরে ওষুধ ফ্রি দেবেন। এটা কিন্তু অনেক দেশেই মেডিকেল ড্রাগ অ্যাসিস্ট্যান্ট দিয়ে থাকে অনেক রোগীকে। আপনারা বেশি দরকার নাই, যদি আপনারা 5টা কোম্পানি
10টা করে দেন, তা 50টা রুগীকে আপনারা, গরিব রুগীকে আপনারা সহযোগিতা করতে পারলেন, 50টা রোগীর জীবন বাঁচাতে পারলেন। এটা আমি পরামর্শ দেব। দারুণভাবে বলেছেন স্যার, যে এটা যদি আসলে সরকারি পর্যায়ে, সরকারি হসপিটালগুলো তো আছেই, সেক্ষেত্রে যেসব ড্রাগ কোম্পানিগুলো এই মেডিকেশনসগুলো বানাচ্ছে, ইমাটিনিব অথবা দাসাটিনিব, তারা যদি 5 জন 10 জন করে যদি রোগী সিলেক্ট করে, বিশেষ করে যারা গরিব আছেন, বিশেষ করে যারা একটু মধ্যবিত্ত অথবা একটু নিম্ন মধ্যবিত্ত শ্রেণী, তাদেরকে আমরা হেল্প করতে পারি। স্যার, এক্ষেত্রে জানতে চাই যে ডক্টরের ভিজিট এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে ডক্টরের কনসালটেশনটা, যে সিএমএল রোগীদের ক্ষেত্রে এটা আসলে কিরকম ভাবে রোগীদেরকে মনিটর, রোগীদের মেনটেন করে যাওয়া উচিত। আর একটা ব্যাপারও জানতে চাই, বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশনটা সিএমএল রোগীদের ক্ষেত্রে কি আসলে লাগলে কখন লাগতে পারে? প্রথমত বলি যে সিএমএল এর রোগীরা তো সাধারণভাবেই আমাদের কাছে প্রথম তাদেরকে যখন রোগটা নির্ণয় হয় তখন একটু ঘন ঘন আসা লাগে, কারণ ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া হচ্ছে না বোঝার জন্য। এরপরে হয়তো আমরা 2 মাস 3 মাস 4 মাস পর পর আসতে বলি, অথবা আমার তো অনেক রোগী আছে দূর থেকে যারা আসে, তাদেরকে বলি আসারও দরকার নেই, আপনারা অনলাইনে জাস্ট সিবিসিটা করে ফলো আপ করতে পারবেন, তাতে তাদের আসা যাওয়ার খরচটা বাঁচবে, একদিন ঢাকায় এসে থাকতে হয় সেটা প্রয়োজন হবে না, অনলাইনে হয়তো সামান্য একটা ভিজিট দেওয়া যেতে পারে, গরিব রোগী হলে সেটাও মৌকুব করা যেতে পারে। অতএব আমরা চাই যে ডাক্তার আর রোগীর সম্পর্কটা মধুর হোক, তারা যেন না মনে করে যে আমরা তাদের থেকে তাদের একটা শত্রু ভাবাপন্ন মনে করার কিছু নয়, আমরা তাদেরকে উপকার করার জন্য বসে আছি, তারা যেন আমাদের থেকে উপকারটা নিতে পারে। আর বোন ম্যারো ট্রান্সপ্লান্টের যে কথাটা, সেটা জানেন যে বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন সিএমএল এর ফার্স্ট লাইন চিকিৎসা না, তবে এইটা একসময় ফার্স্ট লাইন চিকিৎসা ছিল, যেহেতু এইসব ভালো ভালো ড্রাগগুলো মার্কেটে চলে আসছে এবং এগুলো পার্শ্ব প্রতিক্রিয়া নাই, এতে ভালোবাসা সম্পন্ন রয়েছে, এমনকি সারা জীবন খেলেও কোনো সমস্যা নাই, স্বাভাবিক জীবনযাপন করতে পারবে। তাই এই ওষুধগুলোই খেয়ে স্বাভাবিক থাকা যায়। তবে বোন ম্যারো ট্রান্সপ্লান্টটা রিজার্ভ থাকে ফর অ্যাডভান্স ডিজিজ। অ্যাডভান্স ডিজিজ বলতে ডিজিজটা যখন অ্যাক্সিলারেটেড ফেজে চলে যায়, যেটা 3টা ফেজ থাকে, এটা ক্রনিক ফেজ। 90% রোগী আমাদের কাছে আসে এই ক্রনিক ফেজ নিয়ে, যেখানে আমরা ওষুধ ব্যবহার করি। যে এর থেকে যখন রোগীটা বাড়তে থাকে, রোগটা বাড়তে থাকে, ওষুধ কার্যকারিতা হারিয়ে ফেলে, তখন অথবা একেবারে অ্যাকিউট লিউকেমিয়াতে হয়ে গেছে, তখন কিন্তু রোগীরা এই ওষুধ খেলে 6 মাসে বেশি বাঁচবে না। তাদেরকে বাঁচিয়ে রাখার জন্য দরকার বোন ম্যারো ট্রান্সপ্লান্টের মতো কঠিন একটা ব্যয়বহুল চিকিৎসা, এবং এটা একদম শেষ পর্যায়ে। জি জি স্যার, আপনার কাছে জানতে চাই যে এই সিএমএল ডেতে, আজকে আমরা একেবারেই অনুষ্ঠানের বেশ শেষ পর্যায়ে, এই সিএমএল ডেতে স্যার আসলে আমাদের যারা সিএমএল রোগীরা আছে কিংবা সর্বসাধারণের উদ্দেশ্যে ব্লাড ক্যান্সার নিয়ে আসলে আপনি স্যার কি মেসেজ দিতে চান? তাদেরকে, আমার যেমন সিএমএল এর পেশেন্ট প্রায় মোর দেন 100 পেশেন্ট আমার ফলো আপে রয়েছে, এর মধ্যে অনেকে ভালো হয়েছে, অনেকে চিকিৎসা নিচ্ছেন। কিন্তু আমার রুগী না, আমি মনে করি বাংলাদেশের সব সিএমএল এর রুগীদেরকে বলতে চাই যে আপনারা যদি ওষুধ খেতে না পারেন তবু আমাদের কাছে আসেন, আমরা আপনাদেরকে সহযোগিতা হাত বাড়িয়ে দেব, চেষ্টা করব সুলভ মূল্যে কোম্পানি থেকে ওষুধ দেওয়া যায় কিনা, আপনাদের হয়ে আমরা ওকালতি করব, আপনাদের হয়ে সরকারের সাথে ফাইট করব, নিশ্চয়ই আমরা আপনাদের মুখে হাসি ফোটাতে পারবো। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। চমৎকার কথা বলেছেন স্যার, সুন্দর উপদেশ দিয়েছেন। নিশ্চয়ই আমাদের সিএমএল রোগীরা যারা আজকের এই অনুষ্ঠানটি দেখেছে উপকৃত হবেন এবং আপনার কথা শুনে তারা আস্থা পাবে। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে। দর্শক, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন, আমাদের অনুষ্ঠানটি দেখেছেন। আজকের এই বিশ্ব সিএমএল ডে আয়োজিত সিএমএল, রক্তের যে ক্যান্সার ভালো হয়। আমাদের এই বিজ্ঞান প্রযুক্তির যুগে চাঁদ যেমন আমাদের খুব কাছে, ঠিক তেমন সিএমএল নামক এই রক্তের ক্যান্সারটিকে ভালো করার জন্য যে ওষুধগুলো, সেগুলোও আমাদের হাতের একদম কাছে। অনেক সময় যেটা দেখা যায় যে হয়তোবা টাকা পয়সার অভাবে অনেকেই এই ওষুধগুলো ঠিকভাবে খেতে পারছে না কিংবা কোনো ঝামেলা হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে এই সিএমএল রোগীদের প্রতি আমাদের অনুরোধ, ঠিক সময়ে যদি রক্তরোগ বিশেষজ্ঞের কাছে আপনারা আসেন, স্যারের কথার সাথেই তাল মিলিয়ে বলতে চাই, রক্তরোগ বিশেষজ্ঞরা আমরা সবসময় আপনাদের পাশে থাকার চেষ্টা করব। ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। নিশ্চয়ই দেখা হবে সামনে আগামীতে কোনো পর। সেই পর্যন্ত নেক্সাস টেলিভিশনের সাথেই থাকবেন, আর হ্যাঁ, দেশটাকে ভালোবাসবেন।